এবং পরিবেশে তাদের টিকে থাকার কৌশল ইত্যাদি সম্পর্কে জানব। তাহলে এই অধ্যায়ে আমরা কি কি জানব? বিভিন্ন জীবের আবাসস্থল, যে কথাটা আমি পূর্বে বলেছি, এবং প্রাণীর ধরন এবং তাদের টিকে থাকার যে কৌশল অর্থাৎ অভিযোজন, এই অভিযোজনটা আমরা এই অধ্যায়ে জানব। তো দেখো তোমাদের পার্ট 1 এইখানে আছে কি জীবের আবাসস্থল। তো বলছে যেখানে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। যদি এই অধ্যায় থেকে ছোট প্রশ্ন আসে তাহলে এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ছোট প্রশ্ন অথবা নৈর্ভিত্তিক যে কোনো জায়গায় বা শূন্যস্থানে দিয়ে দিতে পারে এটা, যে যেখানে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। পরীক্ষা আসবে আবাসস্থল কি বা আবাসস্থল কাকে বলে। এরপরে আসো, বলছে বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মে ও বসবাস করে। জল বা স্থলে বেদে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে ভিন্ন ভিন্ন রকমের প্রাণী বাস করে। অর্থাৎ জল এবং স্থলভাগ যে এখানে যেরকম কি বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, তেমনি কি বিভিন্ন ধরনের প্রাণীও বাস করে। যেমন সমুদ্রে চিন্তা যদি আমরা করি, তো সমুদ্রে আমাদের কি বড় বড় যে প্রাণীগুলো আছে, তিমি, তারপরে হাঙর, এই প্রাণীগুলো কিন্তু ওইখানে বাস করে, কিন্তু মিঠা পানিতে কিন্তু এই প্রাণীগুলো বাস করে না। তো সেটাই বলছে যে কি ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন প্রাণী ও উদ্ভিদ বাস করে। এরপরে আসো, বলছে বিভিন্ন আবাসস্থলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আরো কিছু জানি। তো বলছে জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন স্থলজ, জলজ, মেরু অঞ্চলের পরিবেশ। বলছে এসব পরিবেশে বসবাসরত প্রাণীদের মধ্যেও ভিন্নতা রয়েছে। পরিবেশের বিভিন্ন আবাসস্থলের যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তো এইখানে তোমার ভূমিকা স্বরূপ আলোচনা করার পরে দেখো বলছে জলজ আবাসস্থল। তো সর্বপ্রথম আমরা কি পাইছি, স্থলজ আবাসস্থল। সর্বপ্রথম আমাদের আছে কি স্থলজ আবাসস্থল। এবার আসো, তো স্থলজ আবাসস্থলটা তিন ভাগে ভাগ করছিলাম, বলো তো কি কি। প্রথমে আমি তোমাদেরকে বলছিলাম যে স্থলজ আবাসস্থলটা 3 প্রকার। কি কি বলো? জলজ, মেরু জলজ না, অঞ্চল, স্থলজ। শুধু স্থলজটা 3 ভাগ ছিল। স্যার বনজ, তারপরে তৃণভূমি, তৃণভূমি, তারপরে মরুভূমি। হ্যাঁ, মরু অঞ্চল। বনজ, তৃণভূমি আর হলো মরু অঞ্চল, এটা হলো স্থলের মধ্যে পড়ে। তো দেখো বলছে মাটি বা ভূমির পরিবেশ হলো স্থলজ আবাসস্থল। স্থলজ আবাসস্থলটা কি? মাটি বা ভূমির পরিবেশ। বলছে উদ্ভিদ ও প্রাণীর একটি বড় অংশ স্থলজ পরিবেশে বসবাস করে। পরীক্ষায় তোমাদের শূন্যস্থান আকারে এই লাইনটা দিতে পারে যে উদ্ভিদ ও প্রাণীর একটি বড় অংশ ড্যাশ পরিবেশে বসবাস করে। তাহলে তোমাদের এইটা দিতে হবে, হ্যাঁ, স্থলজ পরিবেশে বসবাস করে। তো বলছে স্থলভাগের উদ্ভিদ হলো আম, জাম, কাঁঠাল, নারিকেল, কলা, নিম, কড়ই, মেহগনি ইত্যাদি। তো স্থলভাগের কিছু উদ্ভিদ এইখানে নাম দিয়েছে। দেখো পরীক্ষায় তোমাদের নৈর্ভিত্তিক বহু নির্বাচনীতে এইগুলো আসবে। এই সকল উদাহরণ থেকে বলবে যে নিচের কোনটি স্থলভাগের উদ্ভিদ বা প্রাণী। তো এইখান থেকে যে কোনো একটা নাম তোমাদেরকে দিয়ে দিলে এটা তোমাদের উত্তর হবে। তো দেখো বলছি স্থলভাগের উদ্ভিদ হলো কি আম, জাম, কাঁঠাল, নারিকেল, কলা, নিম, কড়ই, মেহগনি। অর্থাৎ তোমরা চিন্তা করবে যে স্থলভাগে অর্থাৎ আমাদের চোখে দেখি, আমরা যে অঞ্চলগুলোতে বসবাস করি এই সকল অঞ্চলে কোন কোন উদ্ভিদ থাকে এবং কোন কোন প্রাণী থাকে, এইটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো বলছে এসব বড় বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থান হলো ছোট ছোট উদ্ভিদের আবাস। তো এই যে বড় বড় গাছের কথা এখানে বলছে, তো বলছে এই গাছগুলোর নিচে যে ছায়াযুক্ত স্থান সেটা হলো কি ছোট ছোট উদ্ভিদের বাসস্থান। বলছে যেমন বিভিন্ন ধরনের ঘাস বা তৃণজাতীয় উদ্ভিদ। এই লাইনটা দেখো, স্যাঁতসেঁতে ভেজা ও ঠান্ডা স্থানে জন্মে মোয়াশ ও ফান জাতীয়। হ্যাঁ, নয়েজ করো না। দেখো স্যাঁতসেঁতে ভেজা ও ঠান্ডা স্থানে জন্মে মোয়াশ ও ফান জাতীয় উদ্ভিদ। তাহলে মোয়াশ ও ফান জাতীয় উদ্ভিদ কোথায় জন্মে? স্যাঁতসেঁতে ভেজা আচ্ছা, স্যাঁতসেঁতে
ভেজা ও ঠান্ডা স্থানে জন্মে মশা ফান জাতীয় উদ্ভিদ। পাঞ্জাবি। হ্যাঁ, এই লাইনটা তোমাদের জেনে রাখতে হবে। তোমরা চাইলে তোমাদের বইতে এই লাইনগুলো হাইলাইট করে রাখতে পারো। আচ্ছা, তো বলছে কোন কোন উদ্ভিদ আবার বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে, যেমন কি অর্কিড ও বিভিন্ন ধরনের ফান। তো অর্কিড ও ফান কি করে, এরা অন্য উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে। তো অন্য উদ্ভিদের গায়ে যারা আশ্রয় নিয়ে বেঁচে থাকে এদেরকে আমরা কি বলি? এর আগে তোমরা পড়ছিলে না পরগাছা, আগের অধ্যায়ে হয়তো পড়ে, আগের ক্লাসে পড়াগুলো পড়ে থাকে। স্যার। পরগাছা কারা? যারা অন্য গাছের উপর নির্ভর করে বেঁচে থাকে তারা হলো পরগাছা। তো এইটাই। এবার আসো, বলছে আবার প্রাণীদের মধ্যে রয়েছে মানুষ, গরু, ছাগল, হাতি, বাঘ, শিয়াল, হাঁস, মুরগি, বিভিন্ন ধরনের পাখি, ইঁদুর, কেঁচো, পিঁপড়া ইত্যাদি। তো আমরা সচরাচর যে প্রাণীগুলো দেখি এইগুলোই তো তোমার স্থলভাগে থাকে। তো বলছে স্থলজ আবাসস্থলের মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে, যেমন বনজ, মরুজ, তৃণভূমি। তো আমরা এখন দেখবো যে স্থলের মধ্যে যে তিনটা ভাগ রয়েছে, বনজ, মরুজ ও তৃণভূমি। এখন আমরা দেখবো এই বনজ অঞ্চলে কোন কোন প্রাণী এবং কোন কোন উদ্ভিদ বাস করে। এরপর আমরা দেখবো মরুজ অঞ্চলে কোন কোন প্রাণী কোন কোন উদ্ভিদ বাস করে, এবং তৃণভূমি অঞ্চলে কোন কোন প্রাণী এবং কোন কোন উদ্ভিদ বাস করে। এইটাই হলো তোমাদের পড়া। এইগুলোই তোমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষায় এইগুলোই আসবে। তো দেখো বনজ আবাসস্থল বলছে যখন কোনো স্থানের প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় তখন সেখানে বনের সৃষ্টি হয়। তাহলে কি বলছে? যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় তখন সেখানে বনের সৃষ্টি হয়। তো বলছে আমাদের দেশের শালবন, যেমন দুইটা বনের কথা বলছে, কি আমাদের দেশের শালবন ও সুন্দরবন। তাহলে যদি পরীক্ষা আসে যে বনজ আবাসস্থলের একটু উদাহরণ কোনটি, তখন দিতে হবে এটা, শালবন ও সুন্দরবন। এই দুইটা হলো কি তোমার বনজ আবাসস্থল। তো বলছে বনজ উদ্ভিদ সমূহের মধ্যে শাল বা গজারি, মেহগুনি, সুন্দরী, গেওয়া, গর্জন অন্যতম। পরীক্ষায় তোমাদের এই উদাহরণগুলো থেকেই প্রশ্ন আসবে, এই উদাহরণগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে বনজ আবাসস্থলের উদ্ভিদ কোনগুলো? শাল বা গজারি, মেহগনি, সুন্দরী, কেওয়া, গজল অন্যতম স্যার। আচ্ছা, এরপরে দেখো বলছে এছাড়াও আছে গুল্ম, তৃণ, মশ ও ফান জাতীয় উদ্ভিদ। তো এছাড়াও কি আছে? গুল্ম, তৃণ, মশ ও ফান জাতীয় উদ্ভিদ। তাহলে তোমরা অবশ্যই এই উদাহরণগুলোই কিন্তু তোমাদের পড়া, যে বনজ আবাসস্থলে কোন কোন প্রাণী এবং কোন কোন উদ্ভিদ বাস করে, এরপরে তোমার তৃণভূমিতে কোন কোন প্রাণী কোন কোন উদ্ভিদ বাস করে, এইগুলোই তোমাদের জেনে রাখতে হবে। তাহলে দেখো বনজ আবাসস্থলে মনোযোগ সহকারে তোমরা শুনবে। মিউট করো সবাই। আচ্ছা, সবাই যারা ডিভাইস মিউট করে রাখো। তো দেখো আমি কিন্তু ক্লাস শেষে তোমাদেরকে আবার একে একে সবাইকেই ধরবো এই যা পড়াচ্ছে এইগুলো থেকে। তো অবশ্যই তোমাদেরকে মনোযোগ সহকারে থাকতে হবে। তো দেখো বনজ আবাসস্থলের মধ্যে উদ্ভিদের মধ্যে কি কি আছে? শাল, গজারি, মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন এইগুলো। বন্ধু বলো। ও আচ্ছা, দেখতেছি আমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুদীপ্ত, এই সুদীপ্ত, আচ্ছা, তোমাদের ফোনগুলো মিউট করো, আমাদের সবার ফোন মিউট করে রাখো। তো দেখো আমরা কোথায় ছিলাম? যে বনজ আবাসস্থল। তো বনজ আবাসস্থলে কোন কোন উদ্ভিদ আমরা সেইটা পেলাম, যে শাল, গজারি, মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন এইগুলো হলো কি আমার বনজ আবাসস্থলের উদ্ভিদ। তো এরপরে আসো, বলছে বনজ পরিবেশ অনেক প্রাণীও বসবাস করে। তো আমরা উদ্ভিদ কোনগুলো বসবাস করে সেইগুলো আমরা জেনেছি।
এখন দেখো আবার প্রাণীর কথা বলবে। তো বলছে আমাদের সুন্দরবনে বাঘ, হরিণ, বানর, কুমির ও বিভিন্ন ধরনের পাখির আবাসস্থল। তাহলে আমাদের সুন্দরবনে, এই সুন্দরবনে কোন কোন প্রাণী থাকে? বাঘ, হরিণ, বানর, কুমির ও বিভিন্ন ধরনের পাখি। এটা হলো কি আমাদের এই বনজ আবাসস্থলের প্রাণী এরা। এরপরে একটা দেখো বলছে ব্যাঙ উভচর প্রাণী। তোমাদের একটা প্রশ্ন এটা, যে ব্যাঙকে কেন উভচর প্রাণী বলা হয়? এটা কিন্তু বারবার তোমাদের পরীক্ষায় আসছে, অনেকবার বৃত্তি পরীক্ষায় তোমাদের চলে আসছে এই প্রশ্নটা। তো দেখো বলছে শিশু অবস্থায় ব্যাঙ আছে, এরা পানিতে থাকে, বড় হয়ে মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। তাহলে কি শিশু অবস্থায় ব্যাঙ এরা কি পানিতে থাকে, বড় হয়ে এরা মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে, সেজন্য এই ব্যাঙকে বলা হয় কি উভচর প্রাণী। পরীক্ষায় তোমাদের আসবে যে ব্যাঙকে কেন উভচর প্রাণী বলা হয়, তো সেটার উত্তর স্যার, হবে তোমাদের এইটুকু। স্যার আসসালামু আলাইকুম। আমি একটু 1 মিনিট কথা বলতে চাই স্যার, একটু অ্যাডমিট করেন, কয়েকজন যুক্ত হতে পারছেন আর কি। ও আচ্ছা, আমি ভাবছিলাম যে আমার এই পেজে শো করবে, তো ঠিক আছে, আমি অবশ্যই এটা দেখব। সালাম। আচ্ছা, তো আসো, তাহলে ব্যাঙকে কেন উভচর প্রাণী বলা হয় সেটা আমরা জানলাম। এরপর দেখো বলছে সাপ, ইঁদুর, কাকড়া মাটির গর্তে বাস করে। সাপ, ইঁদুর, কাকড়া এরা কোথায় বাস করে? মাটির গর্তে বসবাস করে। এরাও কি এই বনজ আবাসস্থলের প্রাণী? এই সাপ, ইঁদুর, কাকড়া এরাও হলো এই বনজ আবাসস্থলের প্রাণী। এরপর দেখো বলছে আমাদের দেশে হাতির আবাসস্থল হলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি। এটা তোমাদের শূন্যস্থানে বেশিরভাগ সময় আসে, যে আমাদের দেশে হাতির আবাসস্থল হলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি। তোমাদের একদম ক্লাস 5-এর তো প্রতিটা লাইন পড়ে রাখতে হবে। প্রতিটা লাইন না পড়ে রাখলে তোমরা আনসার করতে পারবে না, কারণ এই বইয়ের এই লাইনগুলো থেকে তোমাদের প্রশ্নগুলো বেশি আসে, এর বাইরে থেকে আসেই না। তো সেজন্য তোমাদের প্রতিটা লাইনই জেনে রাখতে হবে। তো দেখো বলছে আমাদের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনেই বাস করে। তাহলে আমাদের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় বাস করে? শুধু সুন্দরবনেই বাস করে, সুন্দরবন ছাড়া আর অন্য কোনো বনে এরা বাস করে না। তাহলে দেখো বনজ আবাসস্থলের উদ্ভিদগুলো কি কি ছিল? মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন, এরপরে গুল্ম, তৃণ, মশফান, এইগুলো। এবং এর প্রাণীগুলো কি কি? প্রাণীগুলো ছিল হচ্ছে আমার বাঘ, হরিণ, বানর, কুমির ও বিভিন্ন ধরনের পাখি। এছাড়া ব্যাঙ, সাপ, ইঁদুর, কাঁকড়া এগুলোও কি এই বনজ আবাসস্থলের প্রাণী। এটা শেষ। এরপরে আসো তৃণভূমি অঞ্চলটা আমরা দেখি, যে তৃণভূমি অঞ্চলটা কোনটা হলো তৃণভূমি অঞ্চল, এবং এইখানে কোন কোন উদ্ভিদ এবং কোন কোন প্রাণী বাস করে সেটা আমরা দেখি। তো দেখো বলছি স্থলজ পরিবেশের মধ্যে অনেক স্থানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে। তো বলছি স্থলজ যে আবাসস্থল বা এই স্থলজ অঞ্চলের মধ্যে অনেক অঞ্চল থাকে বা অনেক এলাকা থাকে কি, যেগুলো তোমার হচ্ছে এই ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে বেশি, অর্থাৎ ছোট ছোট ঘাস থাকে। এরপর বলছে এই ধরনের আবাসকে বলে তৃণভূমি। তো বলছে ঘাস জাতীয় উদ্ভিদের যে প্রাধান্য থাকে, যে স্থল বা স্থলজ আবাসস্থলের যে কিছু অঞ্চলে ঘাসের প্রাধান্য যেটাতে থাকে সেটাই হলো কি তৃণভূমি। তো বলছে এই ধরনের আবার আচ্ছা তৃণভূমি বলছে এখানে থাকে শন, নলখাগড়া, বিরুত ও গুল্ম জাতীয় উদ্ভিদ। তো দেখো তৃণভূমিতে কোন কোন উদ্ভিদ থাকে সেটা আমরা জানলাম, যে শন, নলখাগড়া, বিরুত ও গুল্ম এই উদ্ভিদগুলো কি এই তৃণভূমি অঞ্চলে বাস করে। আর প্রাণীদের মধ্যে বাস করে কি হরিণ, কুকুর, খরগোশ, শিয়াল, বাজ পাখি, পেঁচা, হায়না ইত্যাদি। হরিণ, কুকুর, খরগোশ, শিয়াল, বাজ পাখি, পেঁচা, হায়না ইত্যাদি। দেখো হরিণটা তোমার সুন্দরবনে বাস করে, অর্থাৎ এই বনজ আবাসস্থলে কি হরিণ বাস করে। আবার তৃণভূমি যে অঞ্চলটা, অর্থাৎ যেখানে ঘাস বেশি থাকে সেই অঞ্চলের কি হরিণ থাকে। তাহলে তৃণভূমি অঞ্চল, এই অঞ্চলে কোন কোন প্রাণী উদ্ভিদ বাস করে কি শন, নলখাগড়া। পরীক্ষা আসতে পারে যে বিরুৎ নিচের কোন অঞ্চলে বাস করে, বা বিরুৎ উদ্ভিদটি নিচের কোন অঞ্চলে বাস করে। তোমাদের অপশন দিয়ে দিল কি বনজ, তৃণভূমি, মেরু, এরপরে জলজ, তখন তোমাদের এইটা উত্তর দিতে হবে।
আর তোমার তৃণভূমিতে প্রাণীগুলো কি পেলাম? হরিণ, কুকুর, খরগোশ, শেয়াল, বাজ পাখি, পেঁচা, হায়না, এইগুলো। আচ্ছা, এরপরে আসো আমরা মরুজন আবাসস্থল সম্পর্কে জানি, অর্থাৎ মরু অঞ্চল যেটা। তো দেখো, মরু অঞ্চল কোনটা? অর্থাৎ মরুভূমির যে অঞ্চল, বালিকাময় যে অঞ্চল, সেটাই হলো কি মরুভূমি। তো দেখো, মরুভূমি হলো স্থল আবাসস্থলের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল। উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টিপাত, দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য এবং শুষ্ক আবহাওয়া মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য। তাহলে মরুজ আবাসস্থলের বৈশিষ্ট্য আমরা কি কি পেলাম? যে সেখানে কি উচ্চ তাপমাত্রা থাকে এবং কম বৃষ্টিপাত হয়, দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য, অর্থাৎ দিনে যে রকমটা গরম বেশি থাকে, তাপমাত্রা স্যার যতটা স্ক্রিনে তো বেশি কিছু থাকে, দেখা যাচ্ছে না। কি বলছো তুমি? স্যার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। স্যার আমারটাতে তো দেখা যাচ্ছে। আচ্ছা, যদি তোমাদের কারোটা স্ক্রিন না দেখা যায় তাহলে তোমরা একবার লিখ দিবে, লিখ দিয়ে আবার জয়েন হবে, তাহলে তোমরা দেখতে পাবে। দেখা যায়। আচ্ছা, স্যার ঠিক আছে, এবার সবাই মিউট করো। স্যার এখন দেখতে পাচ্ছি। ওকে, তাহলে দেখো, মরুজ আবাসস্থলের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হলো সেখানে উচ্চ তাপমাত্রা থাকবে, অর্থাৎ উচ্চ তাপমাত্রা থাকে, কম বৃষ্টিপাত হয় এবং দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য থাকে, অর্থাৎ দিনে অধিক পরিমাণে গরম, অর্থাৎ তাপমাত্রা যতটা বেশি থাকে, রাতে আবার কি অনেকটা কম থাকে, অর্থাৎ দুইটার পার্থক্য অনেক বেশি হয়। এরপর বলছে শুষ্ক আবহাওয়া মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ সেখানে কি আবহাওয়াটা শুষ্ক থাকে। তাহলে যদি পরীক্ষায় আসে তোমাদের যে মরু অঞ্চলের বৈশিষ্ট্যটা লেখো, তাহলে কি তোমরা এটা দিতে পারবে না? পরীক্ষা তোমাদের 2 মার্কের জন্য বা 3 মার্কের জন্য এটা তোমাদের পরীক্ষা অনেক সময় দিয়ে থাকে এইটা, যে মরু অঞ্চলের বৈশিষ্ট্য লিখো, অথবা এই অভিযোজনের স্যার কাছে আসসালাম। যে স্যার অনেকে যুক্ত হতে পারছেন, আমাদেরকে মেসেজ দিচ্ছে, আপনি একটু চেষ্টা করবেন নাকি? আচ্ছা, আচ্ছা, এখন একটু বলেন যদি আর কেউ থাকে। আচ্ছা, দেখো তাহলে কোথায় ছিলাম আমরা? যে মরু অঞ্চলের যে বৈশিষ্ট্যটা, তাহলে মরু অঞ্চলের বৈশিষ্ট্য আমরা পেলাম। এরপরে দেখো, এই মরু অঞ্চলে কোন কোন উদ্ভিদ এবং কোন কোন প্রাণী বাস করে সেটা আমরা জানব। তো দেখো, বলছে মরুজ আবাসস্থলের, আচ্ছা, খেজুর, ফণিমনসা সহ বিভিন্ন ধরনের ক্যাকটাস ও গুল্ম এই অঞ্চলের উদ্ভিদ। তাহলে মরু অঞ্চলের উদ্ভিদটা কি? খেজুর, ফণিমনসা, ক্যাকটাস ও গুল্ম, এই চারটা হলো কি এই মরু অঞ্চলের উদ্ভিদ। খেজুর, ফণিমনসা, ক্যাকটাস ও গুল্ম, এই চারটা হলো এখানে এই মরু স্যার অঞ্চলের স্ক্রিন উদ্ভিদ। দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিনে না দেখা গেলে তুমি লিভ নিবে, লিভ নিয়ে আবার জয়েন হবে, তাহলে দেখতে পাবে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে, আমার স্ক্রিন শেয়ার স্যার করা এখন আছে। দেখেছি। স্যার আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করা আছে, আর ফোনে হয়তো হ্যাঁ স্যার এখন দেখা স্ক্রিন যাচ্ছে। ডিসকানেক্টেড স্যার হলে তুমি আমি লিভ দেখতে নিবে, পাচ্ছি। ডিসকানেক্টেড হয়ে আবার তুমি জয়েন নাও, তাহলে দেখতে পাবে। ওকে, দেখো তাহলে আমরা চারটা কি পেলাম? এইখানের উদ্ভিদ পেলাম চারটা, খেজুর, ফণিমনসা, ক্যাকটাস ও গুল্ম, এই চারটা হলে এই মরু অঞ্চলের উদ্ভিদ। এবার প্রাণীতে আসো। তো মরুজ আবাসস্থলের প্রাণীর মধ্যে আছে কি? উট, গিরগিটি, টিকটিকি,
সান্ডাও বিভিন্ন ধরনের পতঙ্গ। তো এখানে তোমার বিভিন্ন ধরনের কি আছে ওইটা বিষয় না, এখানে তোমার উল্লেখ করা আছে যে যে নাম, এইটা তোমাদের মনে রাখতে হবে। পরীক্ষায় তোমাদের এই নামগুলো থেকেই আসবে। উট, গিরগিটি, টিকটিকি, সান্ডা। সান্ডা নিয়ে তোমাদের কিছুদিন আগে ফেসবুকে বা অনলাইনে অনেক ই হয়েছিল না, যে সান্ডার মাংস খাও এরকম। তো দেখো, সান্ডা, উট, গিরগিটি, টিকটিকি এইগুলো হচ্ছে কি তোমার এই মরু অঞ্চলের প্রাণী। সান্ডা দেখছো তোমরা সবাই? কেমন দেখা যায়? ফোনেও দেখো নাই? না স্যার। ও আচ্ছা, দেখো এটা। দেখো তাহলে উট, গিরগিটি, টিকটিকি ও সান্ডা এইগুলো হলো কি তোমার মরু অঞ্চলের প্রাণী। এবার দেখো উপর থেকে আমরা আসি। আমরা প্রথমে পড়ছি স্থলজ আবাসস্থল। স্থলজ আবাসস্থলের মধ্যে প্রথমে আছে আমাদের বনজ আবাসস্থল। তো বনজ আবাসস্থলের উদ্ভিদ কি কি ছিল? এই মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন এইগুলো। প্রাণীর মধ্যে ছিল কি বাঘ, হরিণ, বানর, কুমির এইগুলো। এরপরে তৃণভূমিতে আমরা দেখছি তৃণভূমির উদ্ভিদ হলো কি শন, নলখাগড়া, বিরুৎ ও গুল্ম। আর উদ্ভিদ প্রাণী আছে কি কি? হরিণ, কুকুর, খরগোশ, শিয়াল, বাজ পাখি এইসব। এরপর আসলাম আমরা মরুজ আবাসস্থলে। মরুজ আবাসস্থলে এখানে এর বৈশিষ্ট্যটা জানলাম। এরপরে এখানে উদ্ভিদ পাইছি আমরা খেজুর, ফণিমনসা, ক্যাকটাস ও গুল্ম। এবং প্রাণীদের মধ্যে পাইছি কি উট, গিরগিটি, টিকটিকি, সান্ডা। শেষ, স্থলজ আবাসস্থল আমাদের শেষ। আর এইখানে দেখো আলাদাভাবে একটা আছে মেরু আবাসস্থল, যেটাকে আমি একদম আলাদা করে রাখছিলাম। এবার আসো আমরা মেরু আবাসস্থলটা দেখি। তো বলছে পৃথিবীর কোন কোন অঞ্চল বরফে ঢাকা থাকে, যেমন মেরু অঞ্চল। অর্থাৎ এটা পৃথিবীর উত্তর এবং দক্ষিণ। পৃথিবী তো গোলাকার, এই গোলের কি এই উত্তর অঞ্চল এবং এই দক্ষিণ অঞ্চল, এই দুই অঞ্চলের কথা বলছে যে এটা হলো কি আমাদের মেরু অঞ্চল। তো এই অঞ্চলগুলো কি থাকে? বরফে ঢাকা থাকে। এই অঞ্চলে খুবই কম উদ্ভিদ জন্মে। এদের মধ্যে আছে আর্কটিক উইলো, কটন গ্রাস ও লাইকেন জাতীয় উদ্ভিদ। এই মনে রাখো তোমরা যে আর্কটিক উইলো, কটন গ্রাস এগুলো হলো কি মেরু অঞ্চলের উদ্ভিদ। আর প্রাণীদের মধ্যে কি আছে? শ্বেত ভল্লুক, সিল, পেঙ্গুইন। অর্থাৎ যে সকল প্রাণী তোমার এই শ্বেত ভাল্লুক, শিল, পেঙ্গুইন। যে সকল প্রাণী তোমার এই ঠান্ডা সহ্য করার ক্ষমতা যাদের আছে। যেমন আমরা যদি ভল্লুকের চিন্তা করি, তো ভল্লুককে আমরা কিভাবে দেখো? এর শরীরে অনেক লোম থাকে। এরপর লোমের কারণে লোমের ভিতরে আবার অনেক চর্বি থাকে, যার ফলে কি এরা এই ঠান্ডাটা সহ্য করে নিতে পারে। আর এরা এই ঠান্ডা সহ্য করে নিতে পারে বলেই কি এরা এই অঞ্চলের প্রাণী, ওই অঞ্চলে বসবাস করতে পারে। তো ওইটা আমরা তোমার যখন আমরা এই জীবের অভিযোজন জানবো তখন আমরা দেখতে পাবো। তাহলে আমরা বনজ, তৃণভূমি এবং মরু জেনেছি, মেরু অঞ্চল জানলাম। এরপরে আসো আমরা জলজ আবাসস্থলটা দেখি, যে জলজ আবাসস্থলটা কি এবং এখানে কোন কোন প্রাণী উদ্ভিদ বাস করে সেটা। তো দেখো বলছে সারা বছর পানি থাকে এমন আবাসস্থলগুলোই জলজ আবাসস্থল। তাহলে সারা বছর পানি থাকে এমন আবাসস্থলগুলোই জলজ আবাসস্থল। বলছে সমুদ্র, নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ আবাসস্থল। বলছে এসব আবাসস্থলে পরিবেশেও ভিন্নতা রয়েছে। এর মধ্যে একটি স্বাদু পানির জলজ পরিবেশ, যেমন নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি। তাহলে স্বাদু পানির জলজ কোনটা? স্বাদু পানির যে জলজ পরিবেশ সেটা হলো তোমার এই যে নদী, খাল, বিল এইগুলো, অর্থাৎ মিঠা পানির যেটা আমরা সাধারণত যে সকল এই পুকুর, নদী, ছোট ছোট যে নদীগুলো আছে এইগুলো। বলছে এই পরিবেশে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, পদ্মা, কচুরিপানা, কদিপানা, প্রভাবান ও বিভিন্ন ধরনের ফুল। স্যার আপনার কথা স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার কথাটা আর কি একটু বোঝা যাচ্ছে না। ও আচ্ছা কথাটা দুইবার রিপিট হচ্ছে। আচ্ছা, তোমরা সবাই মিউট করো। তোমরা মিউট করলে আমার কথা রিপিট আসবে না। দেখো বলছে যে স্বাদু পানির জলজ পরিবেশ, অর্থাৎ স্বাদু পানি কোনটা? স্বাদু পানি হলো তোমার আমরা যে সাধারণত যে ছোট ছোট পুকুর, ছোট ছোট যে নদীগুলো দেখি, এইখানের যে পানিটা, এই অর্থাৎ লোনা পানি না, যাদের তোমাদের যাদের বাসা
এই সামুদ্রিক ওই অঞ্চলগুলোতে, অর্থাৎ এই দক্ষিণবঙ্গের ওইদিকে তাদের পানি আবার লোনা পানি হয়। সাধারণত আমাদের এই সকল অঞ্চল, উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোতে তোমার যে পানিগুলো থাকে এগুলো হচ্ছে মিঠা পানি। তো এইখানে যে ছোট ছোট নদী, ছোট ছোট পুকুর, এইখানটার কথা বলছে এখানে, যে এটা হলো কি স্বাদু পানি। আর এই স্বাদু পানিতে যে মানে যে উদ্ভিদগুলো বাস করে সেগুলো হলো তোমার এই যে শাপলা, পদ্ম, কচুরিপানা, খুদিপানা, এই উদ্ভিদগুলো। আর এইখানে কিছু প্রাণী বাস করে। প্রাণীদের মধ্যে কি আছে? রুই, কাতরা, মৃগেল, পাঙ্গাস সহ অনেক ধরনের মাছ, কুমির, কাছিম, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি। এই এই পানিগুলোতে, অর্থাৎ এই আবাসস্থলে তোমার এই প্রাণীগুলো বাস করে। এবার এর যে দুইটা ভাগ আছে, এই দুইটা ভাগে আমরা এইগুলোর বিস্তারিত জানবো। তো দেখো, প্রথমে আছে কি সামুদ্রিক আবাসস্থল, অর্থাৎ এই জলজ আবাসস্থলের যে দুইটা ভাগ, তার মধ্যে একটা হলো সামুদ্রিক আবাসস্থল। তো সামুদ্রিক আবাসস্থলে কোন কোন প্রাণী এবং কোন কোন উদ্ভিদ বাস করে দেখে আসো। বলছে জলজ পরিবেশ হলেও সমুদ্রের পানি নদী, পুকুর, খাল ও বিলের পানির থেকে আলাদা। বলছে সমুদ্রের পানি লবণাক্ত। এই পানিতে যে সকল উদ্ভিদ ও প্রাণী বাস করে তারা সাধারণত নদী, পুকুর বা খাল বিলে বসবাস করে উদ্ভিদ ও প্রাণীদের থেকে আলাদা। অর্থাৎ সমুদ্রে যে সকল প্রাণী উদ্ভিদ বাস করে তারা সাধারণত তোমরা সবাই mute করো। আচ্ছা, বলছে যে সমুদ্রে যে সকল প্রাণী বা তোমরা mute করো, আমার কথাগুলো রিপিট আসছে। আচ্ছা দেখো, বলছে সমুদ্রে যে সকল প্রাণী উদ্ভিদ বাস করে তারা সাধারণত আমাদের এই সকল অঞ্চলের প্রাণী উদ্ভিদের থেকে কি আলাদা। বলছে সামুদ্রিক পরিবেশে প্রধান উদ্ভিদ হলো বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল, যেমন এই নামগুলো তোমরা মনে রাখবা, ল্যামিনারিয়া, তারপর হচ্ছে সার্গাসাম। বলছে এছাড়া সামুদ্রিক ঘাসের মধ্যে রয়েছে কি জস্ট্রেয়া, হ্যালোডিউল ইত্যাদি। তো ছোট ছোট তোমার অল্প কয়েকটা আছে এখানে। যে সকল শৈবাল, শৈবালগুলো কি ল্যামিনারিয়া আর হলো সার্গাসাম। আর এই সে ঘাসের মধ্যে আছে কি জস্ট্রেয়া আর হলো হ্যালিডিউ। এবার আসো প্রাণী দেখি। প্রাণীগুলো এইগুলো মোটামুটি সবারই নাম জানা। দেখো তিমি, ডলফিন, অক্টোপাস, হাঙ্গর। স্যার একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ অবশ্যই। স্যার ওই যে ওগুলো কি সামুদ্রিক ঘাস? আচ্ছা, আমি তোমার কথাটা বুঝতে পারি না, আবার বলো। স্যার ঘাস যে বলছেন এগুলা কি সামুদ্রিক ঘাস? হ্যাঁ সামুদ্রিক ঘাস, সামুদ্রিক ঘাস। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, মানে সমুদ্রের ওই তলদেশের কথা, তলদেশে যে সকল ঘাস থাকে সেইগুলো আর কি, এইগুলো যে জস্ট্রেয়া আর হলো হ্যালিডিউ। আর এইখানে যে দুইটা নাম দিয়েছে এটা হলো তোমার হ্যাঁ শৈবাল। স্যার, ওকে। আচ্ছা, এরপর প্রাণীগুলো দেখো। প্রাণীগুলোর আছে কি তিমি, ডলফিন, অক্টোপাস, হাঙর, লাল কাঁকড়া, তারা মাছ, জেলিফিশ সহ অসংখ্য প্রজাতির মাছ। তাহলে তোমরা মনে রাখবে যে সমুদ্রে কি এই উদ্ভিদের মধ্যে আছে এই চারটা নাম মনে রাখবা। উদ্ভিদের মধ্যে এই চারটা, আর প্রাণীর মধ্যে এই সকল প্রাণী, তিমি, ডলফিন, অক্টোপাস, হাঙর, লাল কাঁকড়া, তারা মাছ, জেলিফিশ সহ এগুলো। এরপর দেখো, বলছি সমুদ্রের লোনা পানির মাছের মধ্যে প্রধান হলো, এই মাছগুলো তোমার হচ্ছে শুধু সমুদ্রেই পাওয়া যায়, মিঠা পানিতে এরা থাকে না। দেখো রূপচাঁদা, লইট্টা, লাক্ষা, কোরাল, স্যামন, টুনা, ইলিশ ইত্যাদি। যারা দক্ষিণবঙ্গের তারা এই সকল মাছের সাথে বেশি পরিচিত। আচ্ছা, তাহলে আমরা কি তোমার এই সামুদ্রিক আবাসস্থলে কোন কোন প্রাণী, কোন কোন উদ্ভিদ বাস করে সেটা জানলাম। এরপর আসো দেখো জলাভূমি। বলছে কিছু কিছু নিচু এলাকা বছরের বেশিরভাগ সময় জলমগ্ন থাকে, বাকি সময় শুষ্ক থাকে, এদের বলে জলাভূমি। কি বলছে যে কিছু নিচু এলাকা বছরের বেশিরভাগ সময় জলমগ্ন এবং কিছু সময় কি শুষ্ক থাকে, শুকনা থাকে, এটা হলো কি জলাভূমি। বাকি সময় ছাড়া। আচ্ছা, এসব এলাকায় ঋতু অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি ভিন্ন ভিন্ন হয়। বাংলাদেশে হাওর বাওয়ার কোথায় এই ধরনের জলাভূমি।
বলছে এই ধরনের জলাভূমি সাদা পানির হতে পারে, যেমন এই দেখো কিছু জলাভূমির কথা বলছি। আচ্ছা তোমরা মিউট করো সবাই। দেখো যেমন কি রাতারগুল, হাকালুকি হাওর এই ধরনের জলাভূমি। তো জলাভূমির মধ্যে উল্লেখযোগ্য কি আছে? রাতারগুল আর কি হাকালুকি হাওর। তো এই হাওরগুলো তোমার কি থাকে? জলমগ্ন থাকে বেশিরভাগ সময়, কিছু সময় শুকনাও থাকতে পারে। তো এইটাকে তোমার নিয়ে আসতে হলো জলাভূমির মধ্যে, অর্থাৎ মিঠা পানির যে হাওর এইগুলো। বলছে আবার নোনা পানির জলাভূমি হতে পারে, যেমন সুন্দরবন। তাহলে সুন্দরবনটা কি আমাদের? সুন্দরবনটা হলো আমাদের নোনা পানির জলাভূমি। এখানে যে আমরা দুইটা বললাম, এটা হলো মিঠা পানির জলাভূমি, আর সুন্দরবনটা হলো আমাদের তোমার মিঠা পানির লোনা পানির জলাভূমি। অর্থাৎ ওইখানে তোমার সমুদ্রের পাশে, তো বঙ্গোপসাগরের পাশে, সেই জন্য আর কি ওইখানে লোনা পানি আছে। বলছে পানির গভীরতার সাথে সাথে এখানে জীব বৈচিত্র্য পরিবর্তন হয়। এখানকার বিশেষ উদ্ভিদ হলো কলমি, হেলেঞ্চা, হিজল, পরস, বরুণ ইত্যাদি। এইগুলো হলো কি এখানে বিশেষ উদ্ভিদ। আর প্রাণীদের মধ্যে কি থাকে দেখো, বলছে মাছ, সাপ, ব্যাঙ এবং জলচর পাখি দেখা যায়। তো এই মিঠা পানির যে জলাভূমি বা জলাভূমি যে অঞ্চল, মিঠা পানি এবং একটা লোনা পানির জলাভূমি আছে, তো এই অঞ্চলগুলো কি এখানে তোমার উদ্ভিদের মধ্যে কি আছে? কলমি, হেলেঞ্চা, হিজল। এই নামগুলো তোমরা শুনছো এর আগে? কলমি, হেলেঞ্চা, হিজল, পরস, বরুণ ইত্যাদি। আচ্ছা এইগুলো। আর মাছ, সাপ, ব্যাঙ এইগুলো হলো তোমার এই সকল জলাভূমিতে পাওয়া যায়, এই ছোট ছোট পুকুর, নদী এইগুলোতে। আচ্ছা তাহলে এ পর্যন্ত যা পড়লাম সব আশা করি বুঝতে পারছো। আমি তোমাদের আরেকটু পড়াই, জীবের অভিযোজন আছে। এরপরে 10 মিনিট আমি তোমাদের হচ্ছে সবগুলো সবাইকে পড়া ধরবো এই অধ্যায় থেকে। আচ্ছা দেখো, পার্ট 2 আছে আমাদের জীবের অভিযোজন। আমি তোমাদের বলছিলাম যে অভিযোজনটা, তোমরা বলো তো আগে অভিযোজনটা কি? নির্দিষ্ট স্থানে জীবের স্থানের বা পরিবেশের বেঁচে থাকার অভিযোজন বলে। আচ্ছা, অর্থাৎ কোনো স্থানে কোনো জীব মানে কিভাবে নিজেকে ওইখানে বসবাস করাইতে পারবে, কিভাবে খাপ খাইয়ে নিতে পারবে, তার যে খাপ খাওয়ানোর যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই হলো কি অভিযোজন। অর্থাৎ হাঁস পানিতে সাঁতার কাটবে, তো হাঁসের পায়ের ওই যে মাঝখানে দেখবে ফাঁকা নেই, কারণ কি তার সাঁতার কাটার প্রয়োজন আছে। আবার আমরা যদি ভল্লুকের চিন্তা করি, তো ভল্লুক দেখো তার শরীরে অনেক লোম, এবং লোমের ভিতরে কি আছে? অনেক চর্বি থাকে, যার ফলে কি সে মেরু অঞ্চলে বাস করতে পারে। তো এই যে তার বৈশিষ্ট্য, যে সকল বৈশিষ্ট্য থাকার ফলে সে ওই অঞ্চলে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে, এই বৈশিষ্ট্য বা এই প্রক্রিয়াটাই হলো কি অভিযোজন। তো দেখো এখানে বলছে নির্দিষ্ট বাসস্থানে বা পরিবেশের সাথে জীবের খাপ খাইয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে অভিযোজন বলে। বলছে পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদের মধ্যে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রাণীদের মধ্যেও বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠনগত নানা রকম পরিবর্তন দেখা যায়। তো কি কি বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। এখানে দেখো 3টা চিত্র দেওয়া আছে। এটা কি? কচুরিপানা। এখন কচুরিপানা পানিতে ভেসে থাকবে, তো ভেসে থাকার জন্য তো তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, সে তো আর এমনি এমনি ভেসে থাকবে না। তো এর জন্য কি তার ভিতর বায়ুকুঠিরে আছে, এই এই যে তার দেহ, এই দেহের মধ্যে কি আছে? ফাঁকা ফাঁকা জায়গা আছে, যার ফলে কি সে ভেসে থাকতে পারে। এরপর দেখো হাঁসের পা, হাঁসের পায়ের দিকে লক্ষ্য করো আর মুরগির পায়ের দিকে লক্ষ্য করো। দেখো হাঁসের কি সাঁতার কাটতে হয়, তার ভর করতে হবে পানির উপরে, ভর করে তো সে সাঁতার কাটবে, সেজন্য তার পায়ের মাঝখানে দেখো ফাঁকা নেই। আর মুরগির কি পায়ের মাঝখানে ফাঁকা আছে, এবং কি মুরগির পায়ের মাথায় দেখো ধারালো নখ আছে। কারণ কি মুরগির খাবার খাওয়ার জন্য তোমার হচ্ছে মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়ে খুঁড়ে কি মুরগি খাবার খাবে, সেজন্য তার পায়ের যে দেখো নখ আছে ধারালো। এরপরে দেখো বাঘ কি করবে, বাঘ তোমার হচ্ছে হরিণ খাবে, সেজন্য কি তার তীক্ষ্ণ দাঁত থাকবে এবং হাতের নখগুলো কি তীক্ষ্ণ হবে। তো এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো হলেই তোমার হচ্ছে অভিযোজন এক কথায়।
তো এই বৈশিষ্ট্যগুলো যে দিয়েছে বা কিভাবে সেই কাজগুলো করে, এই প্রক্রিয়াটাই হলো অভিযোজন। তো আসো দেখো, পরীক্ষায় তোমাদের কিন্তু এই কচুরিপানা নিয়ে কোশ্চেনটা বেশি আসে, যে কচুরিপানা কিভাবে পানিতে ভেসে থাকে, এই কোশ্চেনটা বেশি আসে তোমাদের। তো দেখো, বলছে কচুরিপানার মধ্যে যে ফাঁপা অংশ থাকে তাকে বায়ুকুঠুরি বলে। তাহলে কি, কচুরিপানার মধ্যে যে ফাঁপা অংশ থাকে তাকে বায়ুকুঠুরি বলে। এই বায়ুকুঠুরি কচুরিপানাকে জলজ পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। বায়ুকুঠুরি জলজ পরিবেশে উদ্ভিদের একটি অভিযোজন। তাহলে কি, এই যে বায়ুকুঠুরিটা যে এই কচুরিপানাকে ভাসিয়ে রাখে, তো এইটাই হলো কি একটা অভিযোজন। এই কোশ্চেনটা তোমাদের আসে, বারবার আসছে এই কোশ্চেনটা। এরপর দেখো, বলছে মুরগির পা গুলো শক্ত, লম্বা এবং শক্ত নখরযুক্ত হয়, ফলে মুরগি মাটি খুঁড়ে পোকা বের করে খেতে পারে। এরপর বলছে হাঁসের পা গুলো পাতার মতো পর্দা বিশিষ্ট, এতে হাঁস সহজে পানিতে সাঁতার কাটতে পারে। এই যে কিছু কারণগুলো দিয়ে রাখছে, এইগুলোই কি ওই জীবের বা ওই জীবের হচ্ছে ওই পরিবেশে টিকিয়ে থাকার প্রক্রিয়া বা অভিযোজন। তো বলছে জীবের অভিযোজন সম্পর্কে আরো কিছু জানি। তো আসো আরো কিছু জানি, 5 মিনিট আলোচনা করে আসো। এর পরবর্তী ক্লাসে বাকিটুকু শেষ হয়ে অধ্যায়ের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো আমরা শেষ করব। তো দেখো, জীবের অভিযোজন সম্পর্কে আরো কিছু জানি। বলছে কোনো জীব যে নির্দিষ্ট পরিবেশে বাস করে সেই পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য নিজের গঠন ও শরীরবৃত্তীয় কাজের পরিবর্তন ঘটায়, একে অভিযোজন বলে। বলছে মূলত বাসস্থান, আত্মরক্ষা, প্রজনন বা বংশবৃদ্ধির জন্য জীবে এসব পরিবর্তন ঘটে থাকে। তাহলে কি কি কারণে ঘটে থাকে, কিসের জন্য? বাসস্থান, আত্মরক্ষা, প্রজনন বা বংশবৃদ্ধির জন্য জীবে এসব পরিবর্তন ঘটে থাকে। দেখো, মুরগির যদি আমরা চিন্তা করি, মুরগি কিন্তু তোমার এমনিতে যখন তুমি কাছে যাও, কাউকে কি ধরতে আসে? ধরতে আসে না। কিন্তু যদি মুরগি যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পর দেখবো ওই মুরগিটা তোমার বা মানুষের কাছে আসে, মানুষকে তোমার নখ দিয়ে তোমার ধরতে আসে। কারণ কি, তার ওই বাচ্চাগুলোকে রক্ষা করার জন্য তার ভিতরে ওই অভিযোজনটা আসে, যে কোনো কিছু যদি তার ওই বাচ্চাগুলোকে নিতে আসে, সেজন্য সেটা মানে রক্ষা করতে পারে, প্রতিরক্ষা করতে পারে, সেজন্য তার ভিতরে ওই অভিযোজনটা আসে। তো দেখো, স্থলজ পরিবেশের মধ্যে জীবের যে অভিযোজনটা, সেই জিনিসটা আমরা দেখব। আচ্ছা, এই পর্যন্ত আমরা রাখি। এবার তোমরা সবাই হাত তোলো, হ্যান্ড রাইজ করে রাখো সবাই। আমি তোমাদের একে একে ধরবো পড়া, যাকে পড়া ধরবো, পড়া বলার পরে তুমি হাত নামিয়ে রাখবে, নামিয়ে ফেলবে। সবাই হ্যান্ড রাইজ করে রাখো। আচ্ছা, বাকি সবাই হ্যান্ড রাইজ করো। আচ্ছা, এখন অনেকজন বাদ আছে, সবাই করে রাখো, হ্যান্ড রাইজ করে রাখো। আমি একে একে সবাইকে ধরবো পড়া, দেখি তোমরা কেমন মনোযোগ দিছো। আচ্ছা, এনি রহমান, তুমি আছো প্রথম, তুমি বলো আবাসস্থল কাকে বলে? এনি রহমান এইখানে যে আছে, বলো, তুমি বলো আবাসস্থল কাকে নিজস্ব বলে? বাসস্থানের বা পরিবেশের সাথে জীবের খাপ খাইয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে অভিযোজন বলে। পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদের মধ্যে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আচ্ছা, আমি তোমাকে বলছি আবাসস্থল কাকে বলে? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কোনো জীব স্বাচ্ছন্দ্যে
মধ্যে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, হয়েছে তোমার। এমনি নিহান, নিহান তুমি বলবা আবাসস্থল প্রথমত কয় ধরনের? নিহান তুমি বলো। নিহান তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা কি তুমি বললেন? বলো যে আবাসস্থল প্রথমত কয় ধরনের? স্যার, দুই ধরনের। কি কি? দুই ধরনের। হ্যাঁ, কি কি? জলজ আবাসস্থল ও স্থলজ আবাসস্থল। আচ্ছা, আর আমি 3 ভাগে ভাগ করছিলাম প্রথমত, সেই 3টা ভাগ বলো তো। সামুদ্রিক আবাসস্থল। না, সামুদ্রিক না, ওটা তো জলজের মধ্যে পড়লো, সামুদ্রিকটা। আমি তোমাকে প্রথমে যে পিকটা দেখাইছিলাম ওইখানে আমি 3 ভাগে ভাগ করছিলাম, একটা ছিল জলজ, স্থলজ, আর একটা কি ছিল, আর একটা মেরু ছিল। আর মেরুটাকে আমরা আলাদা এক ভাগে রাখছিলাম, ওইটা তোমার স্থলের মধ্যে, কিন্তু ওইটাকে আমরা আলাদা একটা ভাগে রাখছিলাম। আচ্ছা, যাই, তুমি পারছো ভালো। এরপরে সাইন, সাইন তুমি শুনতে পারছো আমার কথা? স্যার। আচ্ছা, জি স্যার। তুমি বলো আচ্ছা, তুমি বলবা যে স্থলজ আবাসস্থলটা কয় ধরনের? স্যার 4 ধরনের। কি কি? তৃণভূমি, মরুভূমি, মরুভূমি, আচ্ছা, যদি তুমি 4 ধরনের বলো তাহলে তুমি বলবে কি জলজ, স্থলজ, এরপর জলজ স্থল 3 ধরনের বলে তোমাকে বলতে হবে কি বনজ, তারপরে মরু, তৃণভূমি, আর হলো মেরু। আর যদি তুমি 3 ধরনের বলো তাহলে তোমার বনজ, এরপরে তৃণভূমি এবং মরু অঞ্চল, এই 3টা বলতে হবে। আচ্ছা, ধন্যবাদ। এরপর রুমি আক্তার, এখানে বাবু তুমি কে আছো? তোমার নাম কি? তুমি শুনতে পারছো আমার কথা? রুমি আক্তার এইখানে। হ্যাঁ, তোমার নাম কি? তোমার নাম কি রুমি আক্তার? না স্যার, এটা আমার আম্মুর নাম। স্যার, আমার নাম নাজিহা জামান নূর। আচ্ছা, তোমার নিকনেম হচ্ছে নূর। জি স্যার। আচ্ছা, বাবু তুমি বলো তুমি বলো বনজ আবাসস্থলে আহ, দুই একটা উদ্ভিদের নাম বলো। বনজ আবাসস্থলে বাস করে এরকম দুই একটা উদ্ভিদের নাম বলো। স্যার, শাল বা গজারি, মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন ইত্যাদি। আচ্ছা, ধন্যবাদ, পারছো। আচ্ছা, এরপরে আসো আইরিন আক্তার, এখান থেকে তুমি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা, তুমি বলো এই বনজ আবাসস্থলের কিছু প্রাণীর নাম বলো। বাঘ, হরিণ, বানর, কুমির ও বিভিন্ন ধরনের, স্যার, বাঘ, হরিণ, বানর ও কুমির। হ্যাঁ, হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আসো লিটন পাল, তোমার নাম কি বাবু? আমার নাম দেবরাজ পাল। এটা আমার বাবার নাম, হ্যাঁ, তোমার নাম কি? দেবরাজ পাল। আচ্ছা, দেবরাজ পাল। তুমি বলো যে হাতি কোথায় বাস করে?
বনজ আবাসস্থলের প্রাণী হাতি। এই হাতি কোথায় বাস করে? স্যার আমি পারি। আচ্ছা, পরে আসছি। আহ, দেবরাজ পাল, তুমি বলো হাতি কোথায় বাস করে? স্যার আমি দেবরাজ পাল। আচ্ছা, না পারলে বলবে সরি স্যার, আমি অন্য একটা ধরবো তোমাকে। স্যার আমি বলতে চাই। আচ্ছা, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলাগুলোতে। আচ্ছা, তুমি তুমি বলছো এটা হিমি? জি। ও, আচ্ছা, তুমি আর একটা বলো যে ব্যাংকে কেন গোচর প্রাণী বলা হয়? ব্যাঙ স্থলজ ও জলজ উভয় স্থানে বাস করে বলে একে উভচর প্রাণী বলা হয়। আচ্ছা, শিশু অবস্থায় ব্যাংক কোথায় বাস করে, জলে নাকি স্থলে? জলে। আচ্ছা, থ্যাংক ইউ। শিশু অবস্থায়। আব্দুর রহিম অনি, তুমি জি, শুনতে স্যার। পাচ্ছ আমার কথা? হ্যাঁ বাবু, তুমি বলো যে একটা প্রাণী আছে শুধু সুন্দরবনেই বাস করে, সেটা কোনটা? রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা, তুমি বলবা যে মশ ও ফান এটা কি জলজ নাকি স্থলজ উদ্ভিদ? এটা আমি জানি। মশ ও ফান এটা কি জলজ নাকি স্থলজ উদ্ভিদ? আচ্ছা, না মনে স্যার করলে- এটা আমি জানি। আচ্ছা, যে জানো থামো, আমি ধরবো আগে, ওকে দেখি। আচ্ছা, না পারলে বলবে সরি স্যার, আমি অন্য একটা ধরবো তখন। সরি স্যার। আচ্ছা, তুমি আরেকটা বলবা যে সাপ ও ইঁদুর এরা কি জলজ নাকি স্থলজ প্রাণী? স্থলজ। স্থলজ, হ্যাঁ, থ্যাংক ইউ, পারছো। আচ্ছা, এরপরে আসো অন্য একজন। আর এই মশ ও ফান এটা হলো, আচ্ছা একজন বলতে চাইছিলা, তুমি বলো দেখি। স্যার আমি পারবো। স্যার স্যার বলতে পারবো। স্যার আমি মশ ও ফান এটা হলো তোমার কি, জলজ নাকি স্থলজ? স্যার বলো। আমি পারবো। স্যার আমি সবাই একসাথে বলো, একসাথে বলো। স্যার আমি কি বলবো? আচ্ছা, সবাইকে একসাথে বলতে বলছি। স্যার বেশি নয়েজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবাই মিউট করে এখন। মশ ও ফান এটা হলো তোমার স্থলজ উদ্ভিদ। কারণ দেখো, মশ ও ফান কোথায় বাস করে? এরা মাটিতে থাকে না, এরা মাটিতে থাকে, সেজন্য এরা কি স্থলজ উদ্ভিদ। আচ্ছা, এরপরে আসছো ইসরাত জাহান, তোমার নাম কি বাবু? স্যার স্যার আমার নাম শেখ মুস্তাকিম মাহমুদ আন্দালিব। ও আচ্ছা, আন্দালিব, তুমি করবা, তোমরা সবাই তোমাদের নামে একটা করে জিমেইল খুলে নিবা, তাহলে তোমাদেরকে আমাদের চিনতে সুবিধা হবে। কারণ অনেকজন তো এইভাবে নাম মনে থাকবে না পরে। আচ্ছা আন্দালিব, তুমি বলবা যে কুকুর, খরগোশ, শিয়াল এইগুলো কি বনজ, তৃণভূমি নাকি মরু অঞ্চলের? স্যার জলজ। না, আমি বলি, দাঁড়াও, আমি বলছি যে কুকুর, খরগোশ, শেয়াল এই প্রাণীগুলো কি বনজ আবাসস্থল এর নাকি তৃণভূমি নাকি মরু অঞ্চলের? তৃণভূমির। তৃণভূমির, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি পারছো। এরপরে আসো আইরিন আক্তার, তোমাকে কি আমি ধরছি? জি স্যার ধরছেন।
ও আচ্ছা, এইখানে নিহান, রুমি আক্তার সবাইকে ধরছি। আচ্ছা, ধরি নাই এমন কেউ আছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার নাম কি? অবন্তিকা বড়ুয়া। বুঝি না, আরেকবার বলো। অবন্তিকা বড়ুয়া। অবন্তিকা বড়ুয়া। আচ্ছা, তুমি বলবা যে তুমি মেরু অঞ্চলের একটা প্রাণীর নাম বলো। শ্বেত ভাল্লুক। হ্যাঁ, সে তো ভালো। আর বলবা যে গিরগিটি। গিরগিটি কি কোন অঞ্চলের প্রাণী? এটা গিরগিটি। স্যার আমি কি বলতে পারি? আচ্ছা, বলো। ইমরান, যাকে ধরছি। স্যার মরুভূমি অঞ্চলে। মরুজ অঞ্চলে। মরু অঞ্চল। আচ্ছা, স্যার আমি ঠান্ডা। বলছি। ঠান্ডা কোন অঞ্চল? স্যার মেরু অঞ্চলে। মেরু না, এটা মরু। মেরু অঞ্চলে। স্যার আমি রুমি একটা এটা মেরু না, এটা বলবো মরু। মরু হলো মরুভূমি, বালিকা মরুভূমি। আচ্ছা, এখন কি আর কেউ বাদ আছো যাকে ধরি নাই? আচ্ছা, মোটামুটি সবাইকে ধরেছি। ওকে, সবাই আমার কথা শুনতে পারছো? জি স্যার। ঠিক ইয়েস আছে, স্যার। তাহলে তোমার